সিলেট পাহাড়, ঝর্ণা, বাগান, নীলনদ, ঝিরিপথ ও জঙ্গলের এক অপরূপ মিশ্রণ। কলেজ বা ভার্সিটি থাকা অবস্থায় প্রত্যেক বন্ধু মহলেরই ট্যুর প্ল্যানে অবশ্যই দুটা জায়গা থাকে। একটা হচ্ছে কক্স, আর একটা হচ্ছে সিলেট। কক্সে আমরা গেছিলাম আরও 2 বছর আগে। এই 2 বছরে বন্ধুমহল থেকে অলরেডি 4জন বিদেশ পাচার হয়ে গেছে। বাকি 2-3 জন পাচার হওয়ার আগেই সিলেট ট্যুরটা কমপ্লিট করা আবশ্যক ছিল। পুরা মনে হচ্ছে সুন্দরবনের মতন একটা ফিল আসতেছে। তো সিলেট যাওয়ার দুইটা রাস্তা আছে, এক হচ্ছে ট্রেন আর না হয় বাস। এখন ঢাকা থেকে সিলেটের হাইওয়ের অবস্থার যে বাজে অবস্থা, সেজন্য শান্তিতে যাওয়ার জন্য আরও 10 দিন আগে থেকেই ট্রেনের টিকিটটা কেটে রাখি। কিন্তু আমার যে কপাল ভাই, কোনো এক কারণবশত হাজার চেষ্টা করেও ট্রেনটা আর ধরতে পারলাম না। তাই না চাইতেও যাত্রা শুরু করতে হয় মহাখালী বাস স্ট্যান্ড থেকে। গুড মর্নিং ফ্রম সিলেট। অলমোস্ট 9 ঘন্টা জার্নির পরে চলে আসছি সিলেটে। আগে এখন ফার্স্টে যে দেখা করবো একটা ফ্রেন্ডের সাথে, তারপর আজকে শুরু করবো। বাজেট ট্যুর যেহেতু, তাই আজকে আমরা রাতে থাকবো চুট্টু ভাইয়ের বাসায়। চুট্টু ভাই হচ্ছে জাহিদের কাজিন। আমার আসতে যেহেতু লেট হচ্ছিল, তাই ফ্রি নাস্তা করতে আর ব্যাগগুলো রেখে দিতে আমার বন্ধু আশিক আর চাহিদ আগে থেকেই চুট্টু ভাইয়ের বাসায় পাঠিয়ে দেয়। আমাদের আজকের ডেস্টিনেশনগুলো হচ্ছে পান্থমাই ঝর্ণা, লক্ষণছড়া, বিছানাকান্দি, উম্মাছড়া আর সাদা পাথর। আর চ্যালেঞ্জ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। যেহেতু আমি অনেক লেট করে সিলেট পৌঁছাই, আমাদের যেখানে 7টার মধ্যে সিলেট ট্যুর স্টার্ট করার কথা ছিল, সেখানে এখন বাজে 10টা। যাতে সময় নষ্ট না হয়, তাই তাড়াতাড়ি করে গেটলক বাসে উঠে পড়ি। এখন গেটলক বাসের আরেক কাহিনী। গেটলক বাস বলতে বোঝায় যারা গেটলক থাকে, মানে বুঝতেই তো পারছেন না, লক গেট লক থাকলে তো আর প্যাসেঞ্জার নিচে নামতে পারবে না, উপরে উঠতে পারবেন না। ওই যে বলে না যে কপাল খারাপ থাকলে বাস সব দিক দিয়ে আসে। আমাদের ওঠা উচিত ছিল জাফলং রুটের বাসে, কিন্তু আমরা তাড়াহুড়া করে কানাইঘাটের বাসে উঠে পড়ি। এখন উপায় হচ্ছে আমাদের এখন দরবস্তায় নামতে হবে। দরবস্তা থেকে তারপরে সারিঘাট যেতে হবে, তারপর সারিঘাট থেকে সিএনজি বা লেগুনে করে গোয়েনঘাট যেতে হবে। দিন গোয়েনঘাট থেকে আবার সিএনজিতে করে যেতে হবে পান্থমায়ের ট্রেকিংয়ের আগ পর্যন্ত। তো যেই কথা সেই কাজ। লং স্টোরি শর্ট, আমরা 1 ঘন্টা রাস্তা প্রায় 2.5 ঘন্টা লাগিয়ে আসি পান্থমায়ের ট্রেকিং পয়েন্টে। তো এখন আমরা সিএনজি থেকে নামলাম, পান্থমায়ের পথে হচ্ছে ট্রেকিং করতেছি। অলমোস্ট 10 থেকে 15 মিনিট লাগার কথা, তারপরে পান্থমায় ঝর্ণা দেখা যাবে। যদিও ওই পারের ঝর্ণা দেখা যাক। তো আমরা চলে আসছি মাত্র এই যে পান্থমাই ঝর্ণাতে। ওই যে দেখা যাচ্ছে পান্থমাই ঝর্ণা। নাম পান্থমাই ঝর্ণা। কেউ এটাকে আবার বড় হিল ঝর্ণা নামেও ডাকে। মেঘালয়ের কোল ঘেঁষে আসা বাংলাদেশের বুকে নেমে এসেছে অপরূপ এক সুন্দর ঝর্ণা। কিন্তু আফসোস, এটা আমাদের দেশের না। দূর থেকে দেখেই স্বাদ মেটাতে হবে। ভাই ঝর্ণার পাড়ি দেখার পরে মাথায় নষ্ট, এত পানি। মানে ড্রোন শট দেখার পর অ্যাকচুয়ালি দূর থেকে বোঝা যায় না, কিন্তু ভালোই স্রোত আছে, ভালোই পানি আছে। বাট আনফর্চুনেটলি বর্ডারের ওই পারে, এই পারে খেলে যাচ্ছে, দূর থেকে দেখতে পারবো, সামনে যেতে পারবো না। ডাউকি পার হয় তারপর যেতে হবে, তারপরে দেখতে হবে। যদিও আজকে প্ল্যান ছিল সারাদিন ট্রেক করার,
কিন্তু এখন সময় অনেক কম, কিন্তু ঘোরার স্পট বাকি আছে অনেকগুলো। তাই বেশি দেরি না করে একটা সিএনজি নিয়ে নিই লক্ষণঝরা পর্যন্ত। সিএনজি মামা লক্ষণঝরা ট্রেকিং পয়েন্টে নামিয়ে দিয়ে চলে যায়। আর ওইখানকার লোকরা বলল বেশি দূর না, এই মাত্র 10-15 মিনিট হাঁটলেই লক্ষণঝরা। দিকে লক্ষণঝরার দিকে যে সিএনজি নামাইলো, নামানোর পর এখন হাঁটা শুরু করছি। যদি হচ্ছে 3টা বেজে গেছে, তো দেখা যাক। লক্ষণঝরার পরে আবার বিছানাকান্দি আছে, তারপর আবার একটা কি আছে, সাদা পাথর আছে, উমেরছড়া আছে। স্পট বাকি আছে অনেকগুলো, আর সময় অনেক কম। তার উপর আবার এত সুন্দর রাস্তা। লক্ষণছড়া যাওয়ার পথে একটা ঝিরি পড়ে, এই ঝিরিটা আমরা এখন পার করতেছি। অলমোস্ট হচ্ছে হাঁটু পানি। আমার অলরেডি জুতা বেঁচে চলে গেছে, আমি খালি পাইপ পরে টুর দিতে হবে। এই যে হাঁটু পানি, এই যে আমার ফ্রেন্ডটা চলে গেছে অলমোস্ট। গ্রামীণ রাস্তা, ঝিরিপথ, খোলা মাঠ, তারপর আবার গরু ঘাস খাচ্ছে, আর পাশ দিয়ে ইন্ডিয়ার এই পাহাড়গুলো। দেখতে দেখতে যে কখন 10 মিনিটের জায়গায় 30 মিনিট চলে গেল বুঝতেই পারলাম না। আমরা এখন আছি ভারতে, সুন্দর শান্ত পরিবেশ। মূলত এই পাড়াতে ভারত ও বাংলাদেশ দুই দেশের মানুষ একসাথে বসবাস করে। জিনিসটা ওদের কাছে হয়তো খুব নর্মালি, বাট আপনিই ভাবেন না, প্রতিদিন আপনি যার সাথে দেখা করতেছেন, যাদের সাথে বাজারে যাচ্ছেন, সুখ দুঃখে যে আপনার পাশে আসতেছে, বাট তার এনআরআই কার্ডের ন্যাশনালিটি ভিন্ন একটা দেশের। লক্ষণঝরায় যেহেতু দেখার তেমন কিছু নাই, আর আমাদের হাতে সময়ও খুব কম, তাই দেরি না করে আমরা রওনা দিয়ে দিই বিছানাকান্দির উদ্দেশ্যে। ভাই রে ভাই, এই জার্নিটা ছিল অমায়িক। মাটির আঁকাবাঁকা রাস্তা, একটা বাইক, আর মানুষ আমরা 4 জন। মাঝে মধ্যে আসলে এই পাতলা শরীরের জন্য অনেক বেনিফিটও পেয়ে যাই। তো আমরা জাস্ট এই বিছানাকান্দিতে আসলাম। ওই দিন বিছানাকান্দিতে তেমন একটা টুরিস্ট ছিল না। এখন এমন একটা মেঘাচ্ছন্ন ওয়েদারে এমন জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে কার ইচ্ছা করবে বলেন? আরেকটা কথা হচ্ছে যে আমাদের সময়ের অনেক সংকট ছিল, তো আমরা ভাবলাম যে বিছানাকান্দি এসেই আমরা স্টপ করে ফেলি, কারণ অলরেডি হচ্ছে 5টা বেজে গেছে। আসছিলাম মেবি 7:30টার দিকে। ড্রোন শট অনেকগুলো ফুটেজ নিলাম, অনেক কিছু করলাম। এখন একটু শান্তিতে বসতে চাইবে। সারাদিন ধরে হাঁটতেছি আর খুব প্রেশারের মধ্যে আছি। যদিও আজকে আমাদের হচ্ছে উম্মাছড়া, তারপর হচ্ছে সাদা পাথর দিক যাওয়ার কথা ছিল, বাট সময় স্বল্পতার কারণে যেতে পারতেছি না। এখানে একটু হওয়ার পর থেকে অনেক টাফ হয়ে গেছে। আর আমি একটু আগে আসার সময় এখানে পড়ে যেতে লাগছিল। গুড মর্নিং সিলেট। সেই একটা পরিস্থিতি। গতকালকে আমরা প্রথমে গেছিলাম হচ্ছে ওই পান্থমের ঝর্ণা, তারপর লক্ষণঝরা, তারপর গেছিলাম বিছানাকান্দি। লক্ষণঝরা যে আমরা প্রচুর আপসেট হয়েছি, মানে অন্য ভিডিওতে যেভাবে বলবো টুসে দেখলাম যে অনেক সুন্দর জায়গা, বাট জায়গা অতটুকুই সুন্দর, কিন্তু বেশি একটা বড় না, খুব ছোট একটা জায়গা। বাট ইন্টারেস্টিং হচ্ছে যে এখানে বাংলাদেশ আর ইন্ডিয়া একসাথে মিলেমিশে বসবাস করে এই আর কি। তো বিছানাকান্দিতে আসার সময় আবার অনেক বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমি ভিডিও করতে পারিনি। বাট সিএনজিতে খুবই আসতে রয়েছে আমাদের গ্রুপ নিয়ে, খুব কষ্টে আসতে পানি টানিতে ভিজে অবস্থা খারাপ। বাসায় আসার পরে তারপরে তাড়াতাড়ি গোসল করে ঘুম দিয়ে দিছি, আর এখন উঠেছি 9টার দিকে। দেখি আজকে কি হয়। আজকে আমরা ভাবছিলাম প্রথমে সাদা পাথর যাবো, কিন্তু আনফর্চুনেটলি ঘুম থেকে উঠছি 9টার দিকে। তো এখন প্রথমে যাবো হচ্ছে রাতারগুল।
তারপর লালাখাল, জাফলং, মাঝখানে একটা পাহাড় পড়ে, কোনো একটা পাহাড় জন্য এখান থেকে ইন্ডিয়ার সব পাহাড়গুলো আর ভালো মতন দেখা যায়। ওই পাহাড়ে যাব, তারপর হচ্ছে আর যদি পসিবল হয় শাপলা বিলে যাব, না হয় একটু। ছোট্টু ভাইয়ের বাসা থেকে বের হই আমাদের মেন চ্যালেঞ্জ হচ্ছে সিএনজি আমাদের সাথে দরদাম করা। সিলেট এসে যা বুঝলাম, যদি আপনি সিএনজি মামাদের সাথে সঠিকভাবে দামাদামি না করেন তাহলে আপনি অনেকাংশেই হেরে যাবেন। আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন হচ্ছে রাতারগুল, কিন্তু সিলেট আসছেন আর চা বাগান দেখা হবে না, এমন কি হতে পারে নাকি? রাতারগুল যাওয়ার পথে মাঝখানে পড়ছে হচ্ছে মাল্লিছড়া চা বাগান একটা। সিলেট আসলে আসলে চা বাগান কোনো না কোনো একটা রাস্তায় পড়েই যাবে। তো যেহেতু রাস্তায় পড়েই গেছে, তো নেমে আমরা কিছু ফুটেজ নিচ্ছি, দেখতেছি সুন্দর হচ্ছে, শ্রীমঙ্গলের মতন কাইন্ড অফ। আমাদের এই উপমহাদেশের সিলেটেই প্রথম চা উৎপাদন শুরু হয়। আর সিলেটের মালনীছড়া চা বাগান, মানে আমরা এখন যেখানে আছি, এই চা বাগান বাংলাদেশের তথা উপমহাদেশের সর্ববৃহৎ ও সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান। 1854 সালে লর্ড হ্যাডসন নামের এক ব্যক্তি প্রায় 1500 একর জমির উপর এই চা বাগানটি প্রতিষ্ঠা করে। এখন রাতারগুলের হচ্ছে 3 নাম্বার স্পটে চলে আসছি। এটা হচ্ছে রাতারগুলের হচ্ছে ওই স্পটটা যেখান থেকে হচ্ছে নৌকায় উঠতে হয়। এটা হচ্ছে সরকারি স্পট মেবি। এখান থেকে হচ্ছে এই টিকিট কেটে তারপরে হচ্ছে এখানে নৌকাতে যাব, আবার এই পর্যন্ত হচ্ছে নৌকাতে আসবো। পৃথিবীতে মাত্র 22টি মিঠা পানির জলাবন আছে, আর আমাদের এই রাতারগুল তাদের মধ্যে অন্যতম। এখানকার গাছপালা বছরে প্রায় 4 থেকে 7 মাস পানির নিচেই থাকে। বর্ষাকালে এই বন প্রায় 20 থেকে 30 ফুট পানির নিচে থাকে। এখন চলে আসছে হচ্ছে রাতারগুলো এই মুহূর্তে পানি খুব কম, এই জন্য আমরা হচ্ছে ডিঙ্গায় নামতে পারছি, নামে হাঁটতেছি। বাকি সারা বছর এর পানির উচ্চতা থাকে প্রায় অ্যারাউন্ড 10 ফুটের মতন। যত জঙ্গলে ঢুকতেছি তত আরও বেশি হচ্ছে গহীন হচ্ছে জঙ্গলটা। ভাই এই পর্যন্ত কি পানি চলে আসে? বর্ষাকালে এই পর্যন্ত পানি চলে আসে না? তো আমরা এখানে যেখানে হাঁটতেছি এই পর্যন্ত কেউ পানি চলে আসে বর্ষার সময়। তো বাকি হচ্ছে আমরা পানিও পাইছি, আবার হচ্ছে নামতেও পারছি, তো দুইটার ভিউ পেয়ে গেছি আর কি। বাট এখন টেনশন হচ্ছে যে আর লালাখালের ভিউ পাবো নাকি, কারণ অলরেডি হচ্ছে একটা বেজে গেছে। আমাদের এখান থেকে যাওয়ার ব্যবস্থা বেশ একটা ভালো না। যদি বেটার হতো যদি বাইক নিয়ে আসতাম, কিন্তু বাজেট ট্যুর তো বাইক আনা হয় নাই, কম খরচে যেমনি যাওয়া যায় আমরা যাচ্ছি আর কি। দেখা যাক, অনেক কালকে থেকে প্রচুর নেগোসিয়েশনের উপর চলতেছে। আমরা প্রচুর দামাদামি করে সব জায়গাতেই সিএনজি বাইক যেখানে উঠছি, প্রচুর দামাদামি করে তারপরে এখন পর্যন্ত আসছি। আর ভিউটা সেই, এখানের ভিউ মানে ওর্থিট আসলে এখানে আসাটা। রাতারগুল থেকে বের হই শুরু হয় আমাদের আজকের চ্যালেঞ্জ আহামরি কিছুই না, যেতে হবে লালাখাল। কিন্তু আপনি যদি সিএনজি বা বাইক রিজার্ভ করে না আসেন এইখানে, তাহলে যাওয়াটা একটু চ্যালেঞ্জিংই হয়ে যায়। এখন লালাখাল যাওয়ার জন্য আমাদের আগে যেতে হবে সারিঘাট, কিন্তু এখান থেকে সারিঘাট যাওয়ার কোনো ডাইরেক্ট সিএনজি নেই, তাই আমাদের আগে যেতে হবে হরিপুর। কিন্তু দুর্ভাগ্যবশত হরিপুর যাওয়ারও কোনো ডাইরেক্ট সিএনজি নেই, তাই আমরা 2 থেকে 3টা সিএনজি আর লেগুনা চেঞ্জ করে আগাতে থাকি, কারণ বেশিক্ষণ ওয়েট করা যাবে না। ফাইনালি চলে আসছি হরিপুর। ওই যে আমার পোড়া কপাল আছে না, এত তাড়াহুড়া করে হরিপুর আসলাম, ভাবলাম যে হরিপুর থেকে ডাইরেক্ট কোনো বাস বা সিএনজি নিয়ে নিব। প্রায় 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পরও কোনো বাস বা সিএনজি না পেয়ে উঠে পড়ি এই লেগুনাতে। ফাইনালি চলে আসছে হচ্ছে সূত্রাপুর না কি যেন একটা জায়গা। সূত্রাপুর মানে হচ্ছে লালাখাল যাওয়ার হচ্ছে যে স্পটটা। অলরেডি হচ্ছে বাজে 3:30। দেখি জাফলং কি আজকে যাওয়া হয় নাকি হয় না আল্লাহ জানে। বাট মেন স্পট হচ্ছে লালাখাল, তো হোপফুলি লালাখালের ভিউটা হচ্ছে ভালো পাওয়া যাবে। সন্ধ্যা হওয়ার আগে আমাদের হাতে সময় আছে আর 3 ঘন্টা, আর এই 3 ঘন্টায় যেতে হবে লালাখাল আর জাফলং। এখান থেকে প্রায় 15 মিনিট পর আমরা চলে আসি আমাদের মেইন স্পটে, যেটার জন্য সিলেটে আসছি।
বাংলাদেশের একমাত্র নীল নদ। বিকালের আবহাওয়াতে যখন কোনো রোদ থাকে না, তখন আরো বেশি নীল দেখা যায়। এতদিন ভাবছিলাম লালাখালের পানি হয়তো বা ছবিতে শুধু নীল, কিন্তু আসলেই ছবিতে না, রিয়েলও প্রচুর নীল। চাইলে আমরা আজকে এই লালাখালী ট্যুর কমপ্লিট করতে পারতাম, কিন্তু সিলেট আসছি আর জাফলং যাব না আর ওই টাউকের ঘরগুলো দেখবো না, তা কি হয়? দিন শেষে তো তাহলে আফসোস থেকেই যাবে। লালাখাল থেকে আসার সময় হচ্ছে এখানে বাস স্ট্যান্ডে কাউরে উপর উঠতে যায় না, তর্ক করে এত লোক উঠলাম। ভাগ্যিস ছাদে উঠছিলাম, না হয় এই সুন্দর ভিউগুলা দেখতেই পারতাম না। মন চাচ্ছিল বাস মামাকে বলি, মামা জাফলং যাব না, আমাদেরকে এখানেই নামায় দেন। এত সুন্দর জায়গাটা হয়তো এখনো ফেমাস হয় নাই, এই জন্য মানুষ কম, কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে জাফলং থেকে কোনো অংশেই কম না, বরং আরো বেশি সুন্দর হবে এটা। ক্যামেরাতে হয়তো বেশি একটা বোঝা যাচ্ছে না, বাট চোখে দেখাতে অনেক সুন্দর লাগতেছিল। চলে আসছি জাফলং 0 পয়েন্টে। এখন মাগরিবের আজান দিয়ে দিছে, অন্ধকার হয়ে গেছে অনেক, বাট এখান থেকে যে ডাউকির ভিউটা দেখা যায় আর আসার সময় যে ভিউটা পাইলাম বাইরে, ওইটা তুলনা করা যাবে না আসলে। মোবাইলের ঘড়িতে আধা ঘন্টার ডিফারেন্স, তার মানে আমরা চলে আসছি ইন্ডিয়াতে। এখানে পাহাড়ের মাঝের যে ঘরগুলো দেখা যাচ্ছে না, সবগুলো পড়ছে ডাউকিতে। ডাউকি মানে মেঘালয়ের এক শহর। মেবি কোনো একদিন যাবো। তো সবকিছু শেষ করে কিছু কেনাকাটা করে আমরা ব্যাক করি ঢাকার উদ্দেশ্যে। মানুষের পাঁচ বাইকের গাইড আমরা আজকে খাবো।